ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পরিবর্তন যেমন আমাদের প্রয়োজন, সেই সংস্কারের সাথে ভালোভাবে বেঁচে থাকতে বেশ কিছু দাবিও সামনে চলে আসছে। কিন্তু সব দাবি হতে হবে নিশ্চয়ই যৌক্তিক এবং বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে সেরকম। কিন্তু সেক্ষেত্রে আসলে আমাদের কি করতে হবে, আগামীর বাংলাদেশ ঘিরে আমরা যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আমরা কিভাবে বাস্তবায়ন করবো, সব কিছু নিয়ে আজকের দেশ সন্ধ্যায় আলোচনা করতে চাই। দর্শক, আপনাদের সবাইকে আজকের দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। সংস্কার, দাবি ও আগামীর বাংলাদেশ নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতে আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শাহিদা রফিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডিন, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রফেসর ডক্টর শাহিদা রফিক, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। রাজনৈতিক পট পরিবর্তন আমরা দেখেছি, সাধারণ ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলন পুরো বাংলাদেশের আন্দোলনের রূপ নিয়েছে আমরা দেখেছি। যেই সরকারের আমরা পতন করতে দেখেছি, শেখ হাসিনা সরকারের পতনের সময়টাতে আমরা দেখলাম আসলে পুরো বাংলাদেশ এক হয়েছিল। তার মানে অনেক ধরনের সমস্যার মধ্যে আমরা জর্জরিত ছিলাম। সেখান থেকে একটা বড় সংস্কার আমাদের প্রয়োজন। কিন্তু সেই সংস্কারের জায়গাটিতে দাঁড়িয়ে আসলে আমাদের যথেষ্ট সাবধানতা এখন অবলম্বন করতে হবে কিনা, নইলে আসলে নতুন বাংলাদেশে আমরা যে পথে হাঁটতে চাইছি, সেই পথের সমীকরণ পাল্টে যেতে পারে কি? সংস্কার কথাটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার প্রতিদিনই করতে হয় প্রয়োজন অনুসারে। তো আমাদের ছাত্ররা কোটা সংস্কার দিয়ে শুরু করেছিল, এটা কিন্তু একদিনের বিষয় না। এই কোটা সংস্কার থেকে এটা অনেক দূর এগিয়ে গিয়ে এক দফা আন্দোলনে রূপ নিয়েছে। কোটা সংস্কার যেটা শুরু করেছিল ছাত্ররা, এটা বহুদিন ধরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরে করেছি, এবং আমি বলতে দ্বিধা নাই যে শেষ পর্যন্ত আমাদের ছাত্ররাই এটা সফল করলো এবং এক দফা দাবিতে নিয়ে এসে সরকার পতন হলো। তো যেটা আপনি বললেন যে সংস্কার অবশ্যই করতে হবে, প্রতিটি জায়গায় সংস্কার করতে হবে। আমাদের প্রতিনিয়ত যে আমরা যাচ্ছি বিভিন্ন সেক্টরে, শিক্ষা ব্যবস্থা হতে পারে, ইকোনমিক যে আমাদের ব্যবস্থা সেখানে হতে পারে। কারণ এই বিগত 15 বছরে আমরা যেটা দেখেছি, প্রত্যেকটা জায়গাতেই জট পাকিয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকার, একেবারে দেশটাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়েছে। তো সংস্কার প্রত্যেকটা জায়গায় দরকার। শিক্ষা ব্যবস্থা সংস্কার দরকার, আমাদের সায়েন্স এবং টেকনোলজি সেখানে সংস্কার দরকার। আমি এটা একটা আপনাকে কারেক্ট করি, আমি বিজ্ঞান অনুষদে দিন ছিলাম না, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের দিন ছিলাম। তো যাই হোক, সংস্কার দরকার। আমাদের প্রতিদিনের যে যাপিত জীবন, সেখানেও সংস্কার দরকার। দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এখন করবে কারা? এটা করবে যেমন আমাদের এই আন্দোলনটা 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত, অনেকেই বলে যেটা 36 জুলাই, হ্যাঁ 5 আগস্ট, কিন্তু সাধারণ ছাত্ররা সেটিকে আসলে 36 জুলাই বলতে বেশি পছন্দ করেন, কারণ তারা ভেবেছিলেন যে এই সরকারের পতনের আগ পর্যন্ত জুলাই মাস শেষ হবে। ওকে, যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তো এটা যেহেতু এটা ছাত্রদের একান্তভাবে একক অবদান, আমি এখানে ডিফার করব, কারণ এটা কেবলমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না। এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, পার্টিকুলারলি বিএনপি এবং তার সঙ্গে সহযোগী দলগুলো, তারা এর সঙ্গে পার্টিসিপেট করেছে, সমর্থন জানিয়ে হ্যাঁ পার্টিসিপেটও করেছে। এবং আমাদের পার্টির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান আমাদেরকে বলেছিলেন যে যে কোনোভাবে হোক, যেভাবে হোক, সবাই আপনাকে সহযোগিতা করেন। এবং যার কারণে এই যে বিশাল বড় মিছিল, এই মিছিলে কিন্তু সম্পৃক্ত হয়েছে সাধারণ মানুষ, বিভিন্ন দলের লোকজন, যার ফলে এটা 5 আগস্টে এসে হাসিনা সরকার পতন ঘটল। তো এখন একটা বড় চ্যালেঞ্জ, আপনি যেটা বলেছেন, অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। সংস্কার করা এত সহজ না, কিন্তু মানুষ কুসংস্কারে অভ্যস্ত। কুসংস্কার থেকে সংস্কারে আনার জন্য অনেকগুলো স্টেপ রয়েছে, সেগুলো করতে হবে। এবং একটা দায়িত্ব আমি বলবো 18 কোটি মানুষের, প্রত্যেকেরই। যেভাবে প্রত্যেকটি মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে, সেভাবে প্রতিটি মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে সংস্কার করার জন্য। সেটা ঘরে থেকে হতে পারে, সেটা রাজনৈতিক জীবনে হতে পারে, সেটা আমাদের যাপিত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ ছাত্ররা আসলে যেটি বলার চেষ্টা করছেন, সবাইকে এখন আসলে ঐক্যবদ্ধ হতে হবে, এর বাইরে গিয়ে আমাদের পক্ষে সংস্কার প্রয়োজন সম্ভব নয়, খুব একটা সহজ হবে না আমাদের জন্য। ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, যেটি বলছিলেন প্রফেসর ডক্টর শাহিদা রফিক, আসলে 18 কোটি মানুষকে এক হতে হবে, আবার সেই 18 কোটি মানুষের প্রত্যেকের, আপনার, আমার, ম্যাডামের, আমাদের প্রত্যেকের পেছনে 1 লাখ টাকা করে ঋণ আছে, সেটিও আমরা জানি। সেই ঋণ, আজকে যে শিশুটি জন্মগ্রহণ করবে তার মাথা পিছু 1 লাখ টাকা ঋণ আছে। সেখান থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুবই কষ্টকর এবং চ্যালেঞ্জিং বটে, কিন্তু সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে চাই। এই ধরনের সমস্যাগুলোর সাথে আসলে সংস্কার যখন মিলে যাবে, তখন অবশ্যই সামনে পথটা একটু বন্ধুর হতেই পারে, কিন্তু সেখানে আসলে আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আজকের সহ আলোচক ম্যাডামকে,
আপনাকে এবং যারা এই মুহূর্তে দেখছেন দর্শকরা তাদের সবাইকে আমার শুভেচ্ছা। দেখুন, চ্যালেঞ্জটা একদিনে তৈরি হয়নি, সমাধানও একদিনে হবে না। 18 বছরের পঞ্জীভূত জঞ্জাল আপনি 14 দিনে সমাধান করবেন এমনটি ভাবাবোধই অমূলক। তবে এগুলো করতে হবে এবং এই করার ক্ষেত্রে আপনাকে পথটা তৈরি করতে হবে। এই সরকার যদি মনে করে যে আমি এই অর্থনৈতিক সংকট দূরীভূত করে দেব, নির্বাচনী সংস্কার সমস্যা দূরীভূত করব, শিক্ষাঙ্গনে যে এক ধরনের অচলায়তন তৈরি করা হয়েছে আমি 2 মাসে শেষ করে দেব, এটি হবে না। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশার জায়গা হলো যে মূলে যেতে হবে। মূলটা কোথায়? সংবিধানটাকে সংস্কার করা। সাংবিধানিক প্রতিষ্ঠানে যে এক ধরনের অচলাবস্থা তৈরি করা হয়েছে বা একটা ভঙ্গুর করে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, শিক্ষা ব্যবস্থাগুলো বলেন, কোথায় ভঙ্গুর করেনি? এই প্রত্যেকটি ক্ষেত্রের আমার সামনের যে যাওয়ার যে পথটি, রাস্তাটি, সেই রাস্তাটা পরিষ্কার নয়। রাস্তাটায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা। এই সরকারের কাছে প্রত্যাশা হলো যে চমৎকার একটি রাস্তা তৈরি করে দেওয়া, যে রাস্তা দিয়ে রাজনীতিবিদরা হাঁটবে। ছাত্ররা রাজনীতি করবে না, আমি রাজনীতি করব না, আপনিও রাজনীতি করবেন না, ম্যাডামও যাবেন না। রাজনীতিবিদরা একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, যে কথাটা বিএনপি এতদিন ধরে বলার চেষ্টা করছে যে নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে, একদলীয় একটি নির্বাচন ব্যবস্থা। এবং একদলীয় নির্বাচন ব্যবস্থায় ইতিহাস বলছে যে বাংলাদেশে কোনো একটি সংসদীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হয়নি। এটা প্রমাণিত। 14তে হয়নি, 18তে হয়নি, 24 তো আরও হয়নি। তাহলে সমস্যার মূল জায়গায় যেটা বিএনপি শুরু করেছিল, ম্যাডাম বলার চেষ্টা করেছেন, মাঠ তৈরি ছিল, উত্তপ্ত ছিল। 18 বছরের মামলা, হামলা, গ্রেপ্তার। আমি জানি না ম্যাডাম আমরা আসামি কিনা, 18 সনে আমি নিজে মামলার আসামি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাসে তাজমিরিজের ইসলাম আসামি, উনি আসামি, অধ্যাপক মোর্শেদ আসামি। এই যে অজস্র শিক্ষক বিভিন্ন জায়গায় আপনি মামলা করলেন, সেগুলো তো সমস্যা। তাহলে সমস্যাটা কোথায়? বিচারাঙ্গন। আপনি বিচারালয়কে ব্যবহার করে একের পর এক আপনি মামলার কথা বলছেন, ম্যাডাম স্বীকার করেছেন যে তিনিও মামলার আসামি। এটা আসলে আমরা আমাদের কাছে একেবারে নর্মাল একটা বিষয় হয়ে গিয়েছিল। কিন্তু আমার সামনে একটি পত্রিকার একটি ক্লিপ আছে, এখানে আছে যে হুকুম পালনে বাধ্য ছিলাম, অর্থাৎ যারা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন তারাই বলেছেন যে তারা হুকুম পালনে বাধ্য ছিলেন এবং হাসিনা সরকার তাদেরকে বৈধ অবৈধ সবকিছুই করিয়েছেন। সেই চাপে কি আবার যদি আমরা ফেরত আসি, সেই সংস্কৃতি তো আমরা চাই না। আমি ঠিক এটার সাথে একমত পোষণ করি না। কারণ যে কোনো সরকারি কর্মকর্তা তারা সরকারের আইনগত নির্দেশ, অর্ডার পালন করতে বাধ্য। বেআইনি কোনো নির্দেশ পালন করতে তারা বাধ্য নয়। তারা আজকে চাকরি ছাড়ছেন অন্যায় করার পরে, সেদিন চাকরি ছাড়েননি কেন? সেদিন শেখ হাসিনা দানবে পরিণত করলো, আপনি দানবীয় কাজটা করলেন কেন? মুগ্ধ তো পানি দিচ্ছিল, কেন গুলি করলেন? আজকে যাত্রাবাড়িতে মাদ্রাসার ছাত্ররা ভিডিও করছিল, আপনি একটা একটা করে পাখির মতো গুলি করে হত্যা করলেন। একবারও মনে হয়নি যে এই পরিণতি এগুলো ভোগ করে আজকে তাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য বা জনরোষ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, পরিবার সম্পদকে রক্ষা করার জন্য এ সমস্ত কথা বলতে বিশ্বাস করার কোনোই কারণ নেই। বিশ্বাস করার কোনো কারণ নেই। খাবার হোটেল তৈরি হয়েছে কি? শেখ পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বলেছিল তুমি খাবারের হোটেল তৈরি করো। এগুলো অতি উৎসাহী কিছু দানব যারা এই গোটা প্রশাসন ব্যবস্থাকে ধ্বংস করে তাদের একটা চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করার চেষ্টা করেছে। প্রশাসন আবারও ধ্বংসক, সেই জায়গাটিতে আমরা ফেরত যেতে চাই না। প্রফেসর ডক্টর শাহিদা রফিক, আপনার কাছে আসি। অনেকেই বলার চেষ্টা করছেন যারা আসলে হাসিনার আমলে খুবই গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন, তারা বলেছেন যে তাদের মতামতের কোনো মূল্য ছিল না, সাবেক প্রধানমন্ত্রী যা চাইতেন তাদেরকে দিয়ে ঠিক তাই করানো হতো। এখন আসলে মতামতের মূল্য থাকবে তো? অবশ্যই মতামতের মূল্য থাকবে এবং আমি ওটা ডিসএগ্রি করি যে হাসিনা যা চাইতেন তাই করতাম। মানুষের মরালিটি বোধ নাই, বিবেক বোধ নাই। আপনি যদি একটা শিক্ষক হয়ে থাকেন, আপনি যদি একটা জনপ্রশাসনে বড় একটা পদ নিয়ে থাকেন, হাসিনা যা বলবে তাই আপনি করবেন, যেটা জনগণের জন্য ক্ষতিকর। কাজে এটা এখন ওই যে উনি যেটা বললেন যে পিঠ বাঁচানোর জন্য বলছে, এরা অ্যাকচুয়ালি স্বার্থভোগী দল। নিজের স্বার্থের জন্য এই মানুষগুলো এভাবে একটা পোস্টের জন্য একটা জন্য। আমি একটু আপনার অনুমতি নিয়ে একটু মাঝে আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই। অনেকে বলছেন যে রাজনৈতিক দলগুলো আসলে এখন তাদের স্বার্থ চিন্তা করছেন, এমনকি ছাত্রদের ত্যাগের বিনিময়ে আসলে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলেছি আমরা, সেখানেও আসলে রাজনৈতিক দলগুলো সেই ফলাফল ভোগ করার চেষ্টা করছেন, সেটি কতখানি সত্যি? এটা বিএনপির ক্ষেত্রে একেবারেই সত্য না। কারণ আমাদের যারা পার্টি, যারা হায়ারার্কি আছে, তারা সবসময় বলছে যে মানুষের জন্য কাজ করেন। আমাদের ম্যাডাম চেয়ারপারসন আগেই আমাদের বলেছিলেন যে একটি মানুষ যেন হত্যা না হয়, একটা স্বার্থের জন্য বিএনপি কাজ করছে না। বিএনপি গণকল্যাণমুখী দল এবং আমাদের যে ইয়েটা আছে আপনার আদর্শ এবং উদ্দেশ্যটা কী বলে সেটা সেখানে এগুলি পরিষ্কারভাবে বলা আছে, স্পেল আউট করা আছে যে আমরা মানুষের জন্য কাজ করব, মানুষের মঙ্গলের জন্য কাজ করব, দেশের মঙ্গলের জন্য কাজ করব। 19 দফা যেটা বলেন, 19 দফা এখানে
আলা আছে, এবং 19 দফাকে আরও একটু উন্নত করে আপনার কিভাবে দেশ চলবে তার রূপরেখা অলরেডি ম্যাডাম যে করে দেখেছেন। এটাকে আবার একটু আপগ্রেড করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারুণ্যের প্রতীক যিনি, তরুণদেরকে নিয়ে উনি একটা কার্যপরিধি নির্ধারণ করে দিয়েছেন। গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হলে রাজনৈতিক দলগুলোকে আমাদের খুবই প্রয়োজন। আমাদের নির্বাচন যেমন প্রয়োজন, সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলোও আমাদের প্রয়োজন। ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, রাজনৈতিক দলগুলোতেও তো বড় সংস্কারের প্রয়োজন। অবশ্যই সংস্কারের প্রয়োজন। আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি করবেন, ড্রয়িং রুম থেকে কমিটি করবেন না, এটি সংস্কারের দরকার। আপনি পরিবারতন্ত্র করবেন না, রাজনীতির সংস্কৃতির দরকার। যোগ্য লোককে আপনি রাজনীতিতে নিয়ে আসবেন, সংস্কার দরকার। আপনি সর্বশেষ পার্লামেন্টে 67% ব্যবসায়ীরা যারা ফুল টাইম বিজনেস করে আর পার্ট টাইম পলিটিক্স করে, আপনি ভবিষ্যতে করবেন না, সংস্কার করতে হবে। নেতা নির্বাচনের কাছে যোগ্যতা, দক্ষতা, মেধা, সততা বিবেচনা করে নেতৃত্ব নির্বাচন করবেন, সংস্কার। এবং এই সংস্কার খুবই দরকার, এবং ব্যক্তি জীবনেও সংস্কার দরকার। ম্যাডাম একটা কথা বলছিলেন যে আজকে যদি আমি চিন্তা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি, যে প্রফেসর শামসুদ্দোহা নিজের জীবনের রক্ত দিয়ে ছাত্রদেরকে রক্ষা করলেন, গুলি নিজে বুকে বরণ করে নিলেন, স্বাগত জানালেন, সেই শামসুদ্দোহারের সেই মতিহার চত্বরে যখন ভাইস চ্যান্সেলর আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে নিয়ে এসে সেই মতিহারের সেই সমাধি স্মৃতিসৌধে বন্দুকের গুলি করে বা আমাদের সাউন্ড গ্রেনেড নির্যাতন করে, তখন সংস্কার দরকার নেই সেই সমস্ত ভাইস চ্যান্সেলর বিবেকের? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন আওয়ামী লীগের পতিত সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বললেন যে ছাত্রলীগ যথেষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কে শান্ত করার জন্য, আমার কন্যা সম মেয়েদেরকে লাঞ্ছিত করা হলো, অপমানিত করা হলো, গায়ে হাত তোলা হলো, বাইরে থেকে মাস্তান ভাড়া করে, হেলমেট বাহিনী ভাড়া করে, রাজু হাসকে বিরিয়ানি খাইয়ে যারা আমার সন্তানদেরকে মারালো, কোথায় ছিলেন সেদিন ভাইস চ্যান্সেলর? বিবেক জাগ্রত হয়নি? শুধু শেখ হাসিনা বললেন আর উনি করলেন? উনি কি রিজাইন করেছিলেন? উনি সারা রাত ধরে একটা আতঙ্কের ক্যাম্পাস তৈরি হলো, উনি কি আমার সন্তানদের কাছে এসেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন? কোনো প্রবোস এসে দাঁড়িয়েছিলেন? প্রক্টর দাঁড়িয়েছিলেন? কেন দাঁড়াননি? অতএব শুধু রাজনীতিবিদকে ঢালাওভাবে দোষ দিয়ে লাভ নেই, রাজনীতিবিদদের সংস্কার দরকার। তার সে সবচেয়ে বড় কথা, আপনি যদি সমাজ পরিবর্তন করতে চান তাহলে ব্যক্তি পর্যায়ে সংস্কারটা খুবই বড় 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 দরকার। ব্যক্তি পর্যায়ে যখন সংস্কারের কথা আমরা বলছি, আমরা অনেক ধরনের দাবি দেওয়া দেখছি। আপনারা দুজনই শিক্ষক, আমার একটু এই প্রশ্নটি করতে ইচ্ছে করছে। প্রফেসর ডক্টর শাহিদা রফিক, আপনাকে দিয়ে আমি প্রশ্নটা শুরু করতে চাই। অনেক রকমের দাবির হিড়িক পড়েছে, পরীক্ষায় বসবো না আমরা, সেরকম দাবিও আমরা দেখেছি। সেগুলোকে কতখানি সমর্থন করেন? এগুলো সমর্থনযোগ্য নয়। এগুলো বাচ্চারা পরীক্ষায় বসবে না, তাহলে ডেভেলপমেন্ট মূল্যায়ন কীভাবে হবে? এটা মনে হয় অতিরিক্ত করছে, এটা তাদেরকে বোঝানো দরকার। হ্যাঁ, একটা জিনিস ওরা বলছে যে আমাদের বহু ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, হসপিটালে আছে। ওকে, টেক ইউর টাইম, কিছু সময় নিয়ে, কিন্তু পরীক্ষা দেবো না, অটো পাস, এতে কিন্তু ওদের ভবিষ্যৎ ভালো হবে না। সেই সাথে আসলে যখন আমরা সংস্কারের কথা বলছি, নানান রকম দাবি দেওয়া উঠতেই পারে, সেটাও স্বাভাবিক। দাবিগুলো যৌক্তিক হওয়া কিংবা কোন দাবিগুলো আমরা রাখবো, সেটি আসলে খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন কিনা? অবশ্যই। যেটা ছাত্ররা যেটা বলবে, ওরা এখন বাচ্চা মানুষ, ওরা অত কিছু বোঝে না, খুব উৎসাহ নেই, অতি উৎসাহী হয়ে বলছে। তো সেক্ষেত্রে দাবি দেওয়াগুলো সেরকম সুচিন্তিত হওয়া দরকার, যে দাবিতে বাচ্চাদেরও ভালো হবে, সমাজেরও ভালো হবে। সংস্কার বলতে আমরা কি বুঝি? সংস্কার তো এটা প্রতি মুহূর্তে করা দরকার, কারণ এই ছাত্রদেরকে একটু ভালো করে বোঝাতে হবে। আজকে আমি শুনলাম নটরডেম কলেজের ছেলেরা একটা মিছিল করেছে যে আমরা পরীক্ষা দেব, এবং আমার কিছু পরিচিত লোকজন আছে, তারা বলছে না, এটা আমরা মানি না। তো এই পরীক্ষা না দিয়ে অটো পাস, এটা তো সংস্কারের মধ্যে পড়ে না। ছাত্রদেরকে পড়াশোনা করতে হবে, এগুলো মানা যায় না। জি, আবার একই সাথে যাদেরকে আমরা জেনজি বলছি, তারা আসলে সেটি করে দেখিয়েছে যারা 17 বছর ধরে রাজনৈতিক দলগুলো আসলে যা করে দেখাতে পারেনি। অথবা ডক্টর হাসানাত আলী, এই যে আমরা বলছিলাম আসলে জেনজি অনেক কিছু করছে, এখন যারা সমন্বয়ক ছিলেন এই পুরো আন্দোলনে, তাদেরকে আমরা দেখছি বর্তমানে আসলে যে বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেই সময়টাতেও কিন্তু তারা সবার আগে ঘুরে দাঁড়িয়েছেন, তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছেন সাধারণ মানুষের প্রতি। তাদের মধ্যে আসলে যে স্পিরিট, সেটি আসলে আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই কিনা? দেখেন তাদেরকে তো কৃতজ্ঞতা জানিয়ে, স্যালুট জানিয়ে ছোট করা যাবে না। বাস্তবতা হলো এই 5 তারিখে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে অনেকগুলা পজিটিভ পরিবর্তন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, বিএনপির নেত্রী, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মুক্ত হয়েছেন। মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল এই সরকার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একদিনে 2600 মামলার আসামির জামিন হয়েছে বাংলাদেশে, সুবিচার হয়েছে, অবিচার থেকে সুবিচার। এই যে কয়েকদিনে দেখলাম যে আপনি যে দাবির কথাটা বলছেন, আপনি 15 বছর তো দাবি নিয়ে রাস্তায় বের হননি, 15 বছরে তো আপনি কথা বলেননি, 15 বছরে তো আপনি একটা প্রতিবাদ করেননি। হ্যাঁ, হয়তো বলবেন যে আমি প্রতিবাদ করতে পারিনি, ভালো কথা। তাহলে মাত্র 8 তারিখে শপথ গ্রহণ করলো এই অন্তর্বর্তীকালীন সরকার,
অনেক কাজ হয়েছে। আজকে 22 তারিখ মাত্র 14 দিনের একটি সরকারকে আপনি দেশের সবকিছু পরিবর্তন করে নেবেন, সব দাবি আপনি পালন করে নেবেন, এটি তো হতে পারে না। এবং আমরা আরো আলোচনা করতে চাই, এবং আপনারা দুজনে যেহেতু শিক্ষক, আপনারা খুব সরাসরি আসলে ছাত্রদের সাথে আপনাদের দীর্ঘদিন কাজ করার সুযোগ আছে, সেখানে আসলে জনগণের পালস বোঝা কিংবা নতুন যারা আছেন ইয়াং জেনারেশন তাদের পালস বোঝা কতখানি জরুরি এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য, সেই জায়গাটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। একটি বিরতির সময় হয়েছে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, প্রফেসর ডক্টর শাহেদা রফিক। আপনি যেহেতু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনার কাছে আমি এই প্রশ্নটি করতে চাই, জনগণের পালস বোঝাটা যে এখন আসলে রাজনৈতিক দলগুলোর জন্য খুবই জরুরি, সেটি আসলে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে কিনা, কিংবা সেভাবে আসলে তারা নিজেদেরকে ঢেলে সাজাচ্ছে কিনা? জনগণের জন্যই তো পলিটিক্স, জনগণকে নিয়েই তো দেশ, এবং জনগণের পালস তো অবশ্যই বুঝতে হবে, এবং এটার দায়িত্বটা পলিটিক্যাল পার্টির সবচেয়ে বেশি। গত 17 বছরে কি বিএনপি সেটি বুঝতে পেরেছে? জনগণকে নিয়েই তো আন্দোলনটা করেছে, অবশ্যই বুঝতে পেরেছে। জনগণ তো বিএনপির সঙ্গে ছিল। এই যে দেখেন যে বিগত কয়েক বছরের আন্দোলন, সেখানে এত লক্ষ লক্ষ লোক এসছে, সব কি বিএনপি সাপোর্টার? না, সাধারণ জনগণ ছিল সেখানে, একেবারে গৃহবধূ। আমার কিছু ছাত্র যারা বিএনপি চাক্ষুষ আমরা যদি দেখি তারা ছিল। কাজে জনগণের পালস তো এটা বুঝতেই হবে, এবং বিএনপি সেটা করছে। জি, অর্থাৎ সেই জায়গাটি থেকে আমরা সংস্কারের আশা রাখতে পারি রাজনৈতিক দলগুলোর কাছে। ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, নির্বাচন খুবই জরুরি, একটি নিরপেক্ষভাবে আমাদের বাংলাদেশের নির্বাচন আমরা কবে শেষ দেখেছি আমাদের হয়তো অনেকের মনে নেই। বিশেষ করে যেই জেনজেই আন্দোলন করেছে তাদের সাথে যখনই কথা বলেছি, তারা কেউই আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভোটাধিকার এখন আমরা প্রয়োগ করতে চাই, এবং সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আস্থা ফিরিয়ে আনাটাও খুবই জরুরি, নয়তো আমরা ভোটটা আসলে দিব কাকে, সেই জায়গাটা থেকে আমরা আসতে পেরেছি। দেখেন, আমি একটু আপনার এই প্রশ্নের জবাব রেখে দুটো কথা বলি একজন শিক্ষক হিসেবে, যে ছাত্রদের অটো পাসের বিষয়টি আমি একটু মনে করে দিতে চাই। ম্যাডাম এখানে আছেন, 72 সনে একটা অটো পাস পরীক্ষা হয়েছিল, এখনও সেই সময় যারা পাস করেছে তাদেরকে কিন্তু খুব তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, বা তারা সামাজিকভাবে খুব বেশি মর্যাদা মানুষের কাছ থেকে পায় না। তাহলে আমার ছাত্ররা কি ভুলে গেছে সন্তানরা যে তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো? এখন যদি এই ধরনের একটি দাবি করে তারা যদি একটা অটো পাসের, আমি বলবো যে কালিমা, এই কালিমা তিলক যদি তাদের কপালে যদি লিপিবদ্ধ করে, তাহলে তারা কি একবার ভেবে দেখেছে তারা দেশের বাইরে যাবে, উচ্চশিক্ষায় যাবে, তারা গবেষণা করবে, দেশে বিদেশে কাজ করবে, তখন তাদেরকে তো অন্যভাবে দেখা হবে, বাঁকা চোখে দেখা হবে। এটি কি তাদেরকে অসম্মানিত করবে না? আমি আমার ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করতে চাই নতুন করে ভাবার জন্য, এবং পরীক্ষায় বসার জন্য বলছি, অবশ্যই আছে। এটা তো প্রজ্ঞাপন এখনো পর্যন্ত হয়নি, সিদ্ধান্ত হয়েছে মাত্র। আর আপনি যেটা আপনি বলতেছিলেন যে সেটা হলো যে কি জানি বলছেন, ভোটাধিকার। দেখেন, আমাদের সংকটের জায়গা কিন্তু ওয়াল ইলেভেনের পরে শুরু হলো। সংকটটা কি? যে আপনি সংবিধান সংশোধন করলেন, পঞ্চদশ সংশোধনী করে আপনি একদলীয় ব্যবস্থা তৈরি করলেন, সমস্যা শুরু হলো সেখান থেকে। কিসের সংস্থা? যে আপনি কে এম হাসানের অধীনে নির্বাচন করলেন না, যে ওখানে উনি বিএনপির দলের কোন আমলের কি জানিয়েছিলেন। হয়রাজ আপনি এমনভাবে সংবিধান সংশোধন করলেন যে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, তারপর আপনি ভোট করবেন। তারপরে কি হলো? 14, 18, 24 কি হলো? ভোট তো সুষ্ঠু হলো না। আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে ব্যবহার করলেন, প্রার্থীদের বিরুদ্ধে মামলা করলেন, হামলা করলেন, যেটা ম্যাডাম বলছিলেন। তো প্রশ্ন যেটি হলো, আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান, বিএনপির মূল দাবি ছিল, এবং তাদের নেতা জনাব তারেক রহমান ম্যাডাম যেটা বলছিলেন, উনি কিন্তু বলছেন যে আমাকে ভোট দেওয়ার দরকার নেই, শুধু এমন একটি সরকার ব্যবস্থা আপনারা প্রবর্তন করেন যাতে আপনার ভোট আপনি দেবেন, আপনার নেতা আপনি নির্বাচন করবেন, এবং আপনাদের নির্বাচিত। কিন্তু রাজনৈতিক নেতা যারা আছেন তারা কি জনগণের সেই আস্থা অর্জন করতে পেরেছেন, যাতে করে জনগণ আসলে সঠিকভাবে ভোটটা প্রয়োগ করতে পারে? সবচেয়ে বড় কথা হলো যে জনগণের আস্থার জায়গা থেকে সবচেয়ে বড় কথা, আস্থার সংকট তো তৈরি হয়েছিল এই সংবিধান যে ব্যবস্থাটা দিয়েছে, নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থাটা উঠে গিয়েছিল। যার কারণে আপনি দেখছেন এই যে তথ্য প্রতিমন্ত্রী 10% কম ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়নি। তারপরে ঢাকা মহানগরীতে 2024-এ 3%, 4%, 5% ভোটাধিকার প্রয়োগ করছে। কারণ এই টোটাল সিস্টেমটার প্রতি জনগণের যে একটা অনাস্থা, সেই অনাস্থা থেকে আপনাকে আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে যদি আপনাকে সুষ্ঠু নির্বাচনটা চান। কারণ সুষ্ঠু নির্বাচন ছাড়া আপনি তো গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে যাওয়া সম্ভব না। কিন্তু এই মুহূর্তে আসলে আমরা প্রশাসন সহ অন্যান্য সব সেক্টরে এক ধরনের অস্থিরতা দেখছি। প্রফেসর ডক্টর শাহেদা রফিক, এই অস্থিরতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং সেই জায়গাটি থেকে একটু বলতে চাই যে এক ধরনের স্থির অবস্থানে আমাদের দেশকে আমাদের নিয়ে আসা খুবই জরুরি। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু 2024-এর আগের গেল 17 বছরে আমরা যে ইতিহাস দেখেছি সেটিকে নিশ্চয়ই আমরা ফিরিয়ে আনতে চাই না। রাজনৈতিক দলগুলো যখন আবারও দেশের দায়িত্বে হাল ধরবে, তখন তারা কি এই প্রশাসনিক যে ভঙ্গুর অবস্থা সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবে? আমাদের এটা আসতেই হবে। এই বর্তমানে যে অবস্থাটা চলছে, এভাবে তো দেশ চলতে পারে না। এবং এখন একেবারে ঢালাওভাবে
যারা আগের আমলে ছিল না আওয়ামী লীগের আমলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, বেশ ভালো কথা। এবং যতক্ষণ পর্যন্ত না নতুন রিক্রুটমেন্ট হবে, যতক্ষণ পর্যন্ত না এই কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারবে। বিএনপির তো একটাই দাবি ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার প্রতিষ্ঠা করা। সেটা সুযোগ এসছে যখন নির্বাচন হবে। কিন্তু প্রফেসর ডক্টর শাহেদ রফিক, বিএনপি নানানভাবে আসলে সমালোচিত হয়েছে, রাজনৈতিক দলগুলোতে আলোচনা সমালোচনা থাকবে, সেটিও স্বাভাবিক। কিন্তু তারা তাদের নিজেদের অতীতের যে ভুলগুলো ছিল সেখান থেকে বেরিয়ে আসবে বলে অঙ্গীকারবদ্ধ হচ্ছে কি জনগণের সাথে? অবশ্যই অতীতের ভুল থেকে তো এটা বেরিয়ে আসতে হবে, এবং এটা আমাদের দলের এটা ওয়ান অফ দ্য উদ্দেশ্য। এখানে অতীতে যে ভুলগুলো করেছে স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না যে পার্টিকুলারলি কোথাও কোথাও ভুল করেছে, তবে একটা জিনিস বিএনপি সবসময় আমাদের জিয়াউর রহমান যেটা বলেছিলেন যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে। একটা দেশে কেবল আপনি দেখেন, একটা দেশে কেবল একক মানুষের একটা দল থাকে না, বিভিন্ন ভাষার মানুষ থাকে, বিভিন্ন ধর্মের মানুষ থাকে, বিভিন্ন কালারের মানুষ থাকে। তো দল মত নির্বিশেষে সবার মতামত, একটা দেশে সব মতের মানুষ থাকে। তো সবার মতকে নিয়ে একটা গণতান্ত্রিক পদ্ধতি যে যেটা চায় ইন্টিগ্রেট করে করা, এটাই হলো বহুদলীয় গণতন্ত্র। প্রত্যেকের মতকে আমরা গুরুত্ব দিব, সেই রকমই বাংলাদেশ আমরা দেখতে চাই। বিভিন্ন ভাষার বিভিন্ন ধর্মে সেখানে আসলে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ডক্টর মোহাম্মদ হাসান, তাহলে আমরা বিরতিতে গল্প করছিলাম, আসলে আমরা এই সরকারের পট পরিবর্তনের পরে কিন্তু সংখ্যালঘুদের উপর এক ধরনের অত্যাচার হওয়ার কথা আমরা শুনেছি। কতখানি গুজব কিংবা কতখানি সত্যি সেটি নিয়ে যদিও এখনো আসলে এক ধরনের আলোচনার জায়গা আছে, সেই জায়গাগুলো একটু জানতে চাই। বৈষম্য বিরোধিতার কথা আমরা বলছি, কিন্তু আমরা একই সাথে আবার নতুন করে বৈষম্য তো পেতে চাই না। দেখেন, এটি যদি কিছু ঘটনা তো ঘটেছে, অস্বীকার করার কিছু নেই, কিন্তু সেখান থেকে কিন্তু দ্রুত ফিরেও আসছে। আমরা শুধু এই ঘটনাটা ঘটেছে এটি প্রচার করছি, কিন্তু আপনি ভুলে গেছেন যে এই 2024-এ মাদ্রাসার ছাত্ররা পালা করে মন্দির পাহারা দিয়েছে, পালা করে মন্দির। আমরা কিন্তু সেগুলো প্রচার করছি না। যারা করেছে তারা দুষ্কৃতিকারী, তাদেরকে আইনের আওতায় আনা হোক। এটি হওয়া একেবারেই সমীচীন নয়। আমি আপনাকে একটা কথা বলি যে হিংসার বদলা যদি হিংসা হয়, প্রতিহিংসার বদলা যদি প্রতিহিংসা হয়, দেখেন বিএনপির মহাসচিবের বিরুদ্ধে মামলা হয়েছিল প্রধানমন্ত্রীর সামনে ময়লার গাড়ি পোড়ানো। এখন যদি ঠিক আরেকটি মামলা যদি ওই রকম হয় যে মামলা পোড়ানো বা ধরেন একটা কিছু হয়ে যায় যার সাথে আদৌ বিশ্বাস করা খুব কঠিন, তাহলে কিন্তু মানুষ কিন্তু আপনি যে প্রতিহিংসার বিনিময়ে প্রতিহিংসার কথা বলছিলেন, আমরা আসলে অনেক ধরনের নৃশংস ঘটনা দেখেছি গেল 15 বছরে। আমরা আয়নাঘর যেমন দেখেছি, আবার একই সাথে কিন্তু হাওয়া ভবন নিয়েও নানান রকমের আলোচনা আছে। কোনোটি হয়তো আমরা চাই। আমি একটু এই জায়গায় একটু পরিষ্কার করি আপনাকে। দেখেন, আয়নাঘর এবং হাওয়া ভবন ছিল বিএনপির চেয়ারপারসনের একটি রাজনৈতিক কার্যালয়। একটু প্লিজ, ওই জায়গাতে কোনো মানুষকে আটকিয়ে রেখে নির্যাতন করা হয়েছে বা তার স্বামী স্ত্রীর বন্ধন, ঘুষ কিংবা টাকা পয়সা লেনদেন হয়েছে, সেরকম আলোচনা আমরা করতে শুনেছি। এটি এই অভিযোগটি প্রমাণ করার দায়িত্ব ছিল বিগত পতিত সরকারের। 15 বছরে বেগম খালেদা জিয়াকে শাস্তি দিলেন, তারেক রহমানকে শাস্তি দিলেন, জোবায়দা রহমানকে শাস্তি দিলেন, অগণিত নেতাকর্মীর বিরুদ্ধে 2 বছর করে শাস্তি দিলেন যাতে ভোটে দাঁড়াতে না পারে। কেন হাওয়া ভবনের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগও প্রমাণ করতে পারলেন না? এই ব্যর্থতার জন্য তো আওয়ামী লীগ নেত্রীর বিচার হওয়া উচিত, যে কেন আপনি অভিযোগ করছেন যে হাওয়া ভবন দুর্নীতি করেছে, আপনি একটি দুর্নীতির চার্জশিট দিতে পারলেন না, একটি দুর্নীতির বিচার করতে পারলেন না। তাহলে যদি এই যে কথার কথা রেটরিক আপনি বলছেন, আমি এর বিচার চাই। আমি আজকেও আপনাকে বলতে চাই যে যদি প্রয়োজন বোধ হয় হাওয়া ভবনের দুর্নীতির বিচার হোক, অসুবিধা নাই, কিন্তু আপনি কথার কথা বলবেন, কিন্তু আপনি কোনো তথ্য উপস্থাপন করবেন না। এই কথা দিয়ে তো আগামীর এই 24-এর যে স্বাধীনতা, সেই স্বাধীন বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না। এবং আসলে যে নৃশংসতার কথা আমরা বলছিলাম, আয়নাঘরে যে নৃশংসতা আমরা দেখেছি, পরবর্তী সরকার এসে আসলে আবারও সেই প্রতিহিংসামূলক রাজনীতিতে ফিরে যাবে, সেই প্রত্যাশা আমরা আর করতে চাই না। সেই জায়গাটি আপনার মতামত আমরা জানবো, তবে আমাদের আরেকটি বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, প্রফেসর ডক্টর শাহেদা রফিক। প্রতিহিংসা রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই, মিথ্যা মামলার যে সংস্কৃতি সেখান থেকেও বেরিয়ে আসতে চাই। আপনার নিজের নামেও মিথ্যা মামলা আছে। এই সরকারের পতনের সময় মেট্রো রেল ভাঙচুরের বা মেট্রো রেল পোড়ানোর মামলায় আপনি মামলা আছে আপনার বিরুদ্ধে, সেটি নিয়ে একটু জানতে চাই। মেট্রো রেল যখন ভাঙ্গা হলো তখন তো আওয়ামী লীগ ক্ষমতায়, এবং এটা ছিল সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় মেট্রো রেল কারা ভাঙতে পারে? পুলিশ তাহলে কী করেছিল? আর এর ভাঙ্গার মামলায় আমাদেরকে কত বড় মিথ্যা মামলা হতে পারে? আমি পড়িয়ে ক্লাস ইউনিভার্সিটি থেকে পড়িয়ে আমি বাসা আসলাম, তারপরে পরের দিন আমাকে জানানো হলো, শুধু আমি একা না, আমাদের স্ট্যান্ডিং কমিটির অ্যাডভাইজারি কমিটির অনেকেই জড়িয়েছে। তো এটা কি বিশ্বাসযোগ্য জিনিস? সন্ধ্যার পরে আমরা গিয়ে মেট্রো রেল ভেঙেছি। আর তাহলে পুলিশ কী করেছিল? এইরকম মিথ্যা মামলা শুধু একটা না, অনেকের বিরুদ্ধে দিয়েছে শয়ে মামলা। তো এখন মামলাগুলো কোথায়? এটা তো টিকবে না। এবং এইগুলো দেওয়ার মানেটাও আমি বুঝতে পারছি না। এগুলো তো তারা নিজেরাই তো
এখানে ম্যাডাম মানে পরিষ্কার হয়রানি করা একদম কিন্তু সেই পরিষ্কার। হয়রানি সংস্কৃতি থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। অবশ্যই আসতে সেটি হবে। আসলে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে তারা আসলে সেই হয়রানি থেকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে কিনা ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। ডক্টর জি। হাসানাত আলী, আগামীর বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশার কথা শুনতে চাই। দেখেন আপনি একসময় বলছিলেন যে আমাদের বাংলাদেশ যদি সফল না হয় আন্দোলন, দেখেন বিফল হওয়ার কোনো বিকল্প আমাদের সামনে খোলা নেই। মাথায় রাখতে হবে 650 জন ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছে, আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি, এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধানপন্থ বলছেন। সংস্কারের জায়গাটা কোথায়? ওই যে বললাম নির্বাচন। আপনাকে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন ফেরাতেই হবে, না ফিরালে আপনি এই দেশকে চালাতে পারবেন। আপনি লোনগুলো আপনি প্রথমেই বলছিলেন যে লোন একজন মানুষের 1 লাখ টাকা করে জন্মগ্রহণ করলেই তার লোন, কী দিয়ে শোধ করবেন? আপনি মেগা প্রজেক্ট করেছেন, মেগা দুর্নীতি হয়েছে, প্রত্যেক মাসে 3 বিলিয়নের মতো শুধুমাত্র ইন্টারেস্ট পে করতে হয়। কোথায় পাবেন যদি অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার না হয়? এই যে পাচার হওয়া টাকাগুলো যদি আপনি ফিরে না নিয়ে আসেন এবং এই পাচার যদি বন্ধ করতে না পারেন, কোথায় পাবেন অর্থ? যে অর্থ দিয়ে আপনি ব্যাংকিং সেক্টরগুলোকে বাঁচাবেন। যে টাকা লোপাট হয়ে গেছে কার টাকা? আপনার টাকা, আমার টাকা, ওনার টাকা, কিন্তু জনগণের টাকা। সেই জনগণের টাকা যারা লোপাট করেছে আপনি সেই জায়গায় সংস্কার করবেন না, বন্ধ করবেন না, এটি করতে হবে। বিচারালয় একটা সুনামি হয়ে গেছে, সুনামি। যে বিচারালয়ে বিচারকরা তারা বলে শপথবদ্ধ রাজনীতিবিদ, কি অদ্ভুত কথা। প্রধান বিচারপতি ছাত্রলীগের নেতার কাছ থেকে ফুল নেন, তারপরে এই যে হারুনের দানব হারুন তার কাছ থেকে সোর্ড উপহার নেন, হত্যা মামলার আসামি বিচারপতি হন। এই যে মিথ্যা মামলা, হয়রানি মামলা, এগুলো জানতো না, এবং এই হয়রানি মামলা, মিথ্যা মামলার জন্য আপনি 10 দিন, 12 দিন, 15 দিন করে রিমান্ড দিয়ে আপনি নির্যাতন করছেন। রিমান্ড সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের সুস্পষ্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইনকে উপেক্ষা করে আপনি বয়োজ্যেষ্ঠ মানুষকে আপনি রাখছেন। আপনি সংস্কার করবেন না, কিসের আগামী? প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের প্রতিহিংসার রাজনীতি বেরোতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমি আপনাকে ছোট করে একটা দেখা বলি যে দেখেন এমনটি যেন না হয়। আমার অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর মামলা হচ্ছে, কেন যেন আমার মনে হয় যে মামলাগুলো যাচাই বাছাই করে প্রকৃত অপরাধী হলে, সেই সমস্ত বিশ্বাসযোগ্য কোনো কারণ থাকলে ঠিক সেভাবে যদি মামলাগুলো হয় প্রশংসিত হবে, আমরা স্বস্তি ভরতে পারবো। জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সেটি প্রতিটি ক্ষেত্রে। সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। ডক্টর মোহাম্মদ হাসানাত আলী এবং প্রফেসর ডক্টর শাহিদা রফিক, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।